কিন্তু তার লাল চোখ দুটি সোজা আমার দিকেই তাকিয়েছিল, ঠোঁটে এক অদ্ভুত হাসি। আর তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার ছিল, সে পালাচ্ছিল না, যেন সে জানত আমি কোথাও যেতে পারবো না। সে তার হাতে থাকা লাঠিটা তুলল আর হাওয়ায় ঝাঁকিয়ে দিল। লাঠি চালানোর শব্দটা বাতাস চিরে বেরোলো, একেবারে চাবুকের মতো। কোনো মতে তৃতীয় চাবিটা লাগালাম আর তালা খুলে গেল। ঝটকা দিয়ে তালাটা খুলে গ্রিলটা জোরে ধাক্কা দিলাম। গ্রিলটা কড়কড় শব্দ করে খুলে গেল। গ্রিল খুলতেই আমি অন্যদিকে লাফ দিলাম আর সঙ্গে সঙ্গে টেনে আবার গ্রিলটা বন্ধ করে দিলাম। ঠিক সেই মুহূর্তেই সেই অদ্ভুত লোকটা গ্রিলের ওপারে এসে দাঁড়ালো। রাগে কাঁপতে কাঁপতে সে তার পোড়া হাতটা গ্রিলের ফাঁক দিয়ে ঢোকাতে চেষ্টা করলো, কিন্তু হাতটা নতুন বিল্ডিংয়ের সীমানায় ঢুকতেই তার কালো চামড়া থেকে ধোঁয়া উঠতে শুরু করলো। তারপর সে গ্রিলের ওপারে দাঁড়িয়ে আমাকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। এক ভয়ানক হাসি হেসে সে বলল, ঘন্টা আবার বাজবে, স্কুল আবার খুলবে, আর তখন তুমি আর ছুটি পাবে না। আমি আর এক সেকেন্ডেও দাঁড়ালাম না। মেইন বিল্ডিংয়ের করিডোর দিয়ে ছুটে সিঁড়িতে নামলাম, সোজা গ্রাউন্ড ফ্লোরের দিকে। আমাকে এই স্কুল থেকে বেরোতেই হবে, মেইন গেট পর্যন্ত পৌঁছতেই হবে। দৌড়াতে দৌড়াতে স্কুলের মাঠে এসে পড়লাম। বাইরে তখন ঘন কুয়াশা। আমার টর্চের আলো কুয়াশার মধ্যে ছড়িয়ে পড়ল, কিন্তু দূরের কিছুই দেখা যাচ্ছিল না। মেইন গেটটা মাঠের উল্টো দিকে ছিল। আমি সেদিকেই এগোচ্ছিলাম। হঠাৎ একটা শব্দ কানে এলো, পুরনো কোনো মেশিন চলার শব্দ, নাকি লোহার ঘষা লাগার আওয়াজ। আমি টর্চটা সেই দিকে ঘোরালাম। মাঠের এক কোণে বাচ্চাদের খেলার জন্য লাগানো দোলনাগুলো দেখা গেল। সেখানে বাতাস একেবারেই নেই, গাছের পাতাও নড়ছে না, কিন্তু সেই চারটে দোলনা ভীষণ জোরে সামনে পিছনে দুলছে, যেন কেউ তাতে বসে জোরে জোরে দোল দিচ্ছে। আমি সেখানেই এই দৃশ্য দেখে জমে গেলাম। ভাবতে লাগলাম, আমি কি ওইদিকে যাব? কারণ মেইন গেটের পথটা ওখান দিয়েই। ঠিক তখন মাঝের দোলনাটায় কিছু একটা চোখে পড়ল, সম্ভবত কোনো বাচ্চার জুতো। সেও আবার অর্ধেক পোড়া। জুতোটাকে কেউ দোলনার সিটে রেখে চলে গেছে, আর মুহূর্তের মধ্যেই দোলনাটা নিচের দিকে চেপে গেল, যেন কোনো অদৃশ্য ওজন তার উপর চাপ দিচ্ছে। তারপর দোলনাটা কড়কড় শব্দ করে দ্রুত সামনে পিছনে তুলতে লাগলো। আমি সেই ভয়ানক দৃশ্য দেখছিলাম। এমন সময় আমার কানে বাচ্চাদের হাসির শব্দ ভেসে এলো। সে হাসি নিষ্পাপ ছিল না, ওটা বাচ্চাদের হাসিও ছিল না, ভীষণ ভয়ঙ্কর, কানে বিঁধে যাওয়ার মতো। কুয়াশার ভেতর থেকে অনেকগুলো ছোট ছোট কালো ছায়া আমার দিকে ছুটে আসতে লাগলো। ওরা বাচ্চা ছিল, ওরা আমাদের দিকেই আসছিল। আমি প্রাণ বাঁচাতে গার্ডরুমের দিকে দৌড়ালাম। ওটা মেইন গেটের কাছেই ছিল। গার্ডরুমের দরজা খুলে ভেতরে ঝাঁপ দিলাম। তড়িঘড়ি দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি লাগালাম। দরজায় পিঠ ঠেকিয়ে মাটিতে বসে পড়লাম। আমার শ্বাস লোহার হাঁপড়ের মতো চলছিল, পুরো শরীর ঘামে ভিজে গেছে। লুকিয়ে থাকা ছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না। চারপাশে ঘন জঙ্গল, জানি না এখান থেকে বেঁচে ফিরতে পারবো কি না। বেঁচে গেছি, হয়তো বেঁচে গেছি, নিজেকে সান্ত্বনা দিলাম। আমি আমার কবজির দিকে তাকালাম, সেখানে ওই লোকটার লাঠি লেগেছিল। সেখানে গভীর নীল একটা দাগ পড়ে গেছে, আর সেখান থেকে পোড়া মাংসের গন্ধ আসছে। মানে যেটাকে আমি এতক্ষণ ভ্রম ভেবেছিলাম, ওটা ভ্রম নয়, ওটা সত্যি। আমি গার্ডরুমের জানলা দিয়ে বাইরে তাকালাম। কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, দোলনার শব্দও বন্ধ হয়ে গেছে। চারিদিকে গাঢ় ভয়ানক নীরবতা। আমি ভাবলাম
সকাল হওয়া পর্যন্ত এখানেই থাকব, সকাল হলেই এখান থেকে পালাবো। আমি একটু পানি খেতে উঠলাম, কিন্তু তখনই ঘরের ভেতর রাখা হিটারের দিকে চোখ গেল। হিটারটা বন্ধ ছিল, প্লাগটাও লাগানো ছিল, তবু হিটারের কয়েল লাল হয়ে উঠেছিল। ওটা গরম হচ্ছিল। ঘরের তাপমাত্রা দ্রুত বাড়তে লাগলো। আমার গা জ্বলতে শুরু করলো। গার্ডরুমটা ছোট, কিন্তু মনে হচ্ছিল আমি যেন কোনো ভাটার ভেতর বসে আছি। ঠিক তখনই বন্ধ দরজার নিচে একটা ছোট্ট টোকা পড়ল। কোনো বাচ্চা দরজায় টোকা দিয়েছে। তারপর দরজার নিচের ফাঁক দিয়ে কালো ঘন ধোঁয়া ঢুকতে শুরু করলো, আর বাইরে থেকে শোনা গেল একটা বাচ্চার কান্না ভেজা গলা। আমি বুঝে গেলাম ওরা ভিতরে ঢুকতে চায় না, ওরা গার্ডরুমটা পুড়িয়ে দিতে চায়। গার্ডরুম এখন একটা গ্যাস চেম্বার। কালো ধোঁয়া আমার ফুসফুসে ঢুকছে, চোখ দিয়ে পানি পড়ছে, দম বন্ধ হয়ে আসছে। যে হিটারটা বিদ্যুৎ ছাড়াই চলছিল এখন এত গরম যে প্লাস্টিকের চেয়ারগুলো গলাতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে দরজায় আঘাতের শব্দ আরও জোরালো হলো, আর বাচ্চাদের আওয়াজ। ওরা আর কাঁদছে না, ওরা চিৎকার করছে, কিন্তু ব্যথায় নয়, রাগে। আমি বুঝে গেলাম ওরা আমাকে সেই একই যন্ত্রণা অনুভব করাতে চায় যার ভিতর দিয়ে ওরা নিজেরা গিয়েছিল। ওরা চায় আমি যেন সেই আগুনে পুড়ে সেখানে তড়পাতে তড়পাতে মারা যাই। কিন্তু না, আমি এখানে মরব না। আমি শার্ট দিয়ে মুখ ঢেকে নিলাম, আর আমার ভারী টর্চটা তুলে নিলাম। দরজা খোলার কোনো উপায় নেই, কারণ বাইরে মৃত্যু দাঁড়িয়ে। একমাত্র রাস্তা জানালা। সব শক্তি দিয়ে টর্চটা জানালার কাঁচে মারলাম। কাঁচ ভেঙে চারিদিকে ছিটকে পড়ল। বাইরে ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা হঠাৎ ভিতরে ঢুকলো। একটু স্বস্তি পেলাম। এক মুহূর্ত দেরি না করে কাঁচের ধারালো টুকরোগুলোর কথা না ভেবে নিজেকে জানলা দিয়ে বাইরে ঠেলে দিলাম। আমার অর্ধেক শরীর বাইরে পেরিয়ে গেছে। ঠিক তখনই কেউ আবার আমার বাঁ পা ধরে ফেলল। সে ধরনটা কোনো বাচ্চার হাতের নয়, ওটা লোহার বেড়ির মতো শক্ত আর আগুনের মতো গরম। আমি পেছনে তাকালাম। ঘরের ভেতরে কালো ধোঁয়ার মাঝখানে সেই মৃতপ্রায় লোকটা দাঁড়িয়ে। তার মাথা এখনও একদিকে কাত হয়ে ঝুলছে, তার লাল চোখ ধোঁয়ার ভেতর জলজল করছে। সে তার লম্বা পোড়া হাত বাড়িয়ে আমার গোড়ালি শক্ত করে চেপে ধরেছে, আর তার ফাটা কর্কশ গলায় আবার সে বলল, ক্লাস এখনো শেষ হয়নি। আমার চামড়া জ্বলছিল, ব্যথা অসহ্য হয়ে উঠেছিল। আমি জোরে চিৎকার করে উঠলাম, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আর সমস্ত শক্তি দিয়ে আমার পুরো পা দিয়ে তার পোড়া মুখে লাথি মারলাম। আমার জুতোটা সোজা তার চোয়ালে আঘাত করল। তার গ্রিপ ঢিলে হয়ে গেল। আমি একটা প্রবল ঝাঁকুনি দিলাম আর নিজেকে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললাম। বাইরের ভেজা মাটি আর ঘন কুয়াশার মধ্যে ধপাস করে পড়ে গেলাম। হাত আর মুখে কাচের ধারালো টুকরোর কেটে যাওয়া দাগ পড়েছিল, কিন্তু তখন আর কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। আমি মুক্ত ছিলাম। কোনো মতে উঠে দাঁড়ালাম আর মেইন গেটের দিকে দৌড়ালাম। কিন্তু মেইন গেট, ওটা তো লোহার শিকলে আটকানো ছিল, আর তার উপর একটা বড় সড়ো তালা ঝুলছিল। ওই তালাটাই যেটা আমি নিজেই লাগিয়েছিলাম। হঠাৎ পিছন থেকে আসা একটা শব্দে আমার দৃষ্টি সেদিকে ঘুরে গেল। পিছনে তাকিয়ে দেখি গার্ডরুমের জানালা দিয়ে সেই লোকটা বাইরে বেরোচ্ছে। তার শরীরটা যেন সাপের মতো জানালার ফাঁক দিয়ে গড়িয়ে বেরিয়ে আসছে, আর তার পেছনে দশকের পর দশক পোড়া বাচ্চা ওই জানালা থেকে উঁকি দিচ্ছে। আমার কাছে গেটের তালা খোলার সময় ছিল না। আমি দৌড়ে স্কুলের বাউন্ডারির ওয়ালের দিকে গেলাম। দেওয়ালটা প্রায় 8 ফুট উঁচু, তার উপরে কাটা তারের বেড়া। কিন্তু আজ সেনাবাহিনীর ট্রেনিং কাজে লাগবে। আমি দেওয়ালের দিকে দৌড়ালাম। এক লাফে উপরের অংশটা ধরলাম। কাটা তার হাতের ভিতর ঢুকে গেল, রক্ত ঝরতে লাগলো। ঠিক তখনই পিছনে একটা ঘন্টা
আবার বেজে উঠল। আমার পা তখন শূন্যে ঝুলছে। মনে হলো নিচ থেকে কেউ আমাকে ট্রেনে ধরবে। আমি নিচে তাকাইনি। সব শক্তি একত্রিত করে নিজেকে উপরে টেনে তুললাম আর দেওয়ালের ওপার দিয়ে স্কুলের বাইরে রাস্তার উপর লাফ দিলাম। রাস্তায় পড়ে আমি গড়িয়ে গেলাম। আমি তখন স্কুলের সীমানার বাইরে। আমি শুয়ে শুয়ে হাঁপাচ্ছিলাম। আমার হৃদয় তখনও হাতুড়ির মতো ধাক্কা মারছিল। আমি উঠে দাঁড়ালাম। গেটের পাশ দিয়ে যেতে যেতে ভেতরে তাকালাম। ওরা সেখানেই দাঁড়িয়েছিল। কুয়াশার ভেতরেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ওই অদ্ভুত লোকটা আর সেই সব বাচ্চারা। ওরা কেউই গেট পার হচ্ছিল না। সম্ভবত ওটাই ছিল তাদের শেষ সীমানা। ওই মৃত লোকটা ধীরে ঘাড় খুঁড়িয়ে আমার দিকে তাকালো। তার মুখে কোনো ভাব ছিল না। সে আস্তে করে হাত তুলল আর বাতাসে নাড়ালো, যেন আমাকে সে বিদায় জানাচ্ছে, অথবা হয়তো বলছে আবার দেখা হবে। ঠিক তখনই দূর কোথাও থেকে গ্রামের মোরগের ডাক শোনা গেল। সম্ভবত ভোর হচ্ছিল, কিন্তু ঘন গাছপালার কারণে সেখানে তখনও অন্ধকার। আমি আর কিছু না ভেবে সেখান থেকে দৌড়ে পালালাম। পাগলের মতো দৌড়াতে লাগলাম। তারপর কি হয়েছিল আমি জানি না, কারণ যখন জ্ঞান ফিরল আমি তখন হাসপাতালে। জানলাম গ্রামের লোকজনই আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আমার সারা শরীরে পোড়া আর কাটা ছেঁড়ার দাগ। ডাক্তাররা অবাক হয়ে গিয়েছিলেন, কারণ শীতের রাতে যেখানে আমি গিয়েছিলাম সেখানে কোনো আগুনই লাগেনি। তবুও আমি এতটা পুড়ে গেলাম কিভাবে? আমার বাঁ কাতরাতে যেখানে ওই অদ্ভুত লোকটা আমাকে ধরেছিল সেখানে 4টে গভীর কালো দাগ ছাপ পড়ে গেছে। ডাক্তার বলেছিলেন এটা নাকি কেমিক্যাল বার্নের মতো। ওই দাগ আজও আমার পায়ে আছে। সেদিনই আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। একদিনের সেই চাকরি আমাকে এমন এক জগতের মুখোমুখি করিয়েছিল যার কথা আমি এতদিন শুধু শুনেই এসেছি। সেদিনের পর আমি আর নিজের জিনিসপত্র আনতেও সেখানে ফিরে যাইনি। ওখানকার হেড ক্লার্ক বর্মাজি হাসপাতালে আমাকে দেখতে এসেছিলেন। আমি রাগে তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি আমাকে ওই জায়গার কথা ঠিকভাবে বলেননি কেন? বর্মাজি মাথা নিচু করে আমাকে বললেন, শঙ্করজি, স্কুল বন্ধ হতে চলেছিল, সবাই চলে গিয়েছিল, শুধু আমি বাকি ছিলাম। আর তার উপর কেউ গার্ড হিসেবে থাকতেই রাজি ছিল না। আমরা ভেবেছিলাম আপনি তো ফৌজি, হয়তো হয়তো আপনি সামলে নিতে পারবেন। আমি বলেছিলাম, মৃতদের কেউ সামলাতে পারে না বর্মাজি। কাঁপা গলায় বর্মাজি সেই দিনের সত্যটা বলে ফেলেছিলেন। শঙ্করজি, 1996 সালের ঘটনা। হেডমাস্টার খুরানা নিজের পাগলামির দাস ছিল। শীতের ছুটি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সে ক্লাস 4B এর ওই বাচ্চাগুলোকে বাড়ি যেতে দেয়নি, কারণ তারা তার কোনো কথা মানেনি অথবা তার কোনো কাজ করেনি। সে তাদের সারা দিন ক্লাসরুমে আটকে রেখেছিল আর নিজে বাইরে লাঠি হাতে পাহারা দিচ্ছিল। বাচ্চাগুলো ছিল ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। প্রতিবাদ করতে আর হয়তো হেডমাস্টারকে ভয় দেখাতে কয়েকটা দুষ্টু বাচ্চা তাদের খাতার পাতা পুড়িয়ে দরজার পাশে ফেলে দিয়েছিল। কিন্তু স্কুলটা ছিল পুরনো কাঠ আর বার্নিশ দিয়ে তৈরি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাচ্চারা চিৎকার করতে শুরু করে। ওরা বাইরে বেরোতে চেয়েছিল, কিন্তু ওই হেডমাস্টার, ওই পাগল লোকটা, আগুন দেখেও পালায়নি। সে ভেবেছিল বাচ্চারা নাটক করছে। সে বাইরে থেকে দরজায় খিল লাগিয়ে দেয়। যখন বুঝতে পারল আগুন আসল, ততক্ষণে সব কিছু শেষ। সে দরজা খুলেছিল। কিছু বাচ্চা ভীষণভাবে ঝলসে গিয়েও বেঁচে ছিল। ওরা টয়লেটের দিকে দৌড়ায়, ভেবেছিল জল দিলে জ্বালা কমবে, জান বাঁচবে। ওরা কল খুঁজছিল, কিন্তু শেষে উল্টোটা হয়, ওরা সেখানেই মারা যায়। ততক্ষণে আগুন ওদের সবাইকে গ্রাস করে নিয়েছিল। হেডমাস্টারও ওই করিডোরে পুড়ে মারা যায়, আর সেই বাচ্চারা, ওরা ক্লাসরুমের ভেতরেই মারা যায়। সেদিনের পর থেকে ওখানে তাদের আওয়াজ শোনা যায়, তাদের চিৎকার শোনা যায়।
আর ওই বাচ্চারা সম্ভবত আজও একটা ছুটির অপেক্ষায় আছে, যেটা তারা কোনো দিনই পায়নি। আমি বর্মার কথা শুনেছিলাম, কিন্তু কোনো উত্তর দিইনি। আমার সঙ্গে ঘটে যাওয়া ওই ঘটনার আজ 20 বছরেরও বেশি হয়ে গেছে। ওই স্কুল আজও চলছে। শুনেছি পুরনো সেই বিল্ডিংটা ভেঙে সেখানে এখন একটা মাঠ বানানো হয়েছে, যেটা রাতে বন্ধ থাকে, আর জায়গাটাকে শান্তও করা হয়েছে। কিন্তু আমি জানি ভিত বদলালেও মাটির ক্ষুধা মেটে না। এই ঘটনাটা আমার ভিতরে এমন গভীর ক্ষত রেখে গেছে যে আজও আমি অনেক রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। কখনো কখনো ঘুমের গভীরে ডুবে যাওয়ার সময় আমার কানে ভেসে আসে ওই বাচ্চাদের হাসি আর চিৎকার। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় পর্ব। আপনাদের কেমন লাগলো পুরো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, প্রথম পর্ব যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে প্রথম পর্বটি শুনবেন। তাহলে চলি, দেখা হচ্ছে আবারও পরবর্তী এইরকমই সুন্দর আরও একটি ভয়ানক কাহিনী নিয়ে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।